নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডাক্তার বলছেন বিশেষ অনুষ্ঠান নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। ভারতে ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেশি তা আমরা সকলেই জানি, কিন্তু হার্ট ফেলিওর কথাটিও আমাদের অজানা নয়। বিশ্বের প্রায় 40% হার্ট ফেলিওর রোগী ভারতীয় এবং তাদের মধ্যে 50% রোগীর 5 বছরের বেশি বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। করোনা পরিস্থিতিতে আমরা দেখেছি হার্ট ফেলিওর হয়ে অনেক তারকা প্রাণ হারিয়েছেন, যেমন পুনিত কুমার, সঙ্গীত শিল্পী কে, বিগ বস জয়ী সিদ্ধার্থ শুক্লা। অর্থাৎ আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত। আর এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন 5 জন বিশিষ্ট চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শুভেন্দু চট্টোপাধ্যায়, consultant interventional cardiologist and pulmonologist, sleep medicine and critical care specialist attached to Department of Cardiology, SSKM Hospital, Kolkata. Consultant visiting cardiologist at Amri and Charnak Hospital, Kolkata. রয়েছেন ডক্টর পরমার্থ ভট্টাচার্য। আমি ডাক্তার পরমার্থ ভট্টাচার্য, কলকাতা এবং শ্রীরামপুরে কার্ডিওলজি এবং ডায়াবেটিস প্র্যাকটিস করি। আমি জেনারেল মেডিসিনের ডাক্তার। আজকের অনুষ্ঠানে আমরা পেয়ে গিয়েছি ডক্টর মৈনাক চ্যাটার্জিকে। গুড মর্নিং এভরিওয়ান, আমি ডক্টর মৈনাক চ্যাটার্জি, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, পিয়ারলেস হসপিটাল। আজকে রয়েছেন ডক্টর অভিক করক। নমস্কার, আমি ডক্টর অভিক করক, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ফোর্টিস হসপিটাল, কলকাতা। সঙ্গে রয়েছেন ডক্টর শিলাঞ্জন রায়। নমস্কার, আমি ডক্টর শিলাঞ্জন রায়, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, কেপিসি হসপিটাল মেডিকেল কলেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কার্ডিওলজি এবং চার্নক হসপিটাল এবং এমআরআই হসপিটালে ভিজিটিং কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। আপনাদের সকলকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। আজকে আলোচনার প্রথমে যে প্রশ্নটা আমি রাখবো, এই হার্ট ফেলিওর আসলে কি? হার্ট ফেলিওর কি জানতে গেলে আমাদের বুঝতে হবে হার্টের কাজ কি। হার্ট হচ্ছে একটা পাম্প করার যন্ত্র। তার কাজ হলো আমাদের সারা শরীরে রক্তের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি পদার্থ সরবরাহ করা। তাহলে হার্ট ফেলিওরকে সহজ ভাষায় বলতে গেলে হচ্ছে পাম্প ফেলিওর, মানে হার্ট ঠিক মতো পাম্প করছে না। তাহলে এই হার্ট ফেলিওর প্রধানত দু রকমের হতে পারে। একটা হচ্ছে হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন, যেখানে হার্টের পাম্পিং ক্যাপাসিটি নর্মাল কিন্তু তবু হার্ট ফেল করছে, সেটাকে আমরা বলি ডায়াস্টোলিক ডিসফাংশন, মানে হার্টটা স্টিফ হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, মানে হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে গেছে। সেটা প্রধানত বিভিন্ন কারণে হতে পারে, যেমন এক্সাম্পল কার্ডিওমায়োপ্যাথি, হার্টের মাসেল দুর্বল হয়ে গেছে তাই হার্টের পাম্পিং ক্যাপাসিটি কম। অথবা ধরুন ইস্কেমিয়া, যে হার্টের মাসেলের বেঁচে থাকার জন্য পুষ্টির দরকার, পুষ্টি কে দেবে? সেটা হচ্ছে রক্ত। তাহলে হার্টের মাসেলকে রক্ত সাপ্লাই করার যে রক্ত নালীগুলো, করোনারি আর্টারিজ, সেগুলোতে যদি ব্লকেজ থাকে তাহলে হার্টের মাসেল পর্যাপ্ত পুষ্টি পায় না, তাহলে ধীরে ধীরে সেটা দুর্বল হয়ে পড়বে, যেমন ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি। আবার ধরুন সাডেনলি হার্টের কোনো রক্তনালী বন্ধ হয়ে গিয়ে একটা হার্ট অ্যাটাকের সৃষ্টি হলো, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তাহলে কি হলো? হার্টের অনেকটা মাসেল কিন্তু নেক্রোসিস বা নষ্ট হয়ে গেল, তাহলে হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যাবে। এইগুলো হচ্ছে হার্ট ফেলিওরের কারণ। আরেকটা জিনিস আছে ভ্যালভিউলার হার্ট ডিজিজ। হার্টের পাম্পিং ক্যাপাসিটি হয়তো নর্মাল আছে, কিন্তু হার্টের যে কপাটিকা গুলো সেগুলো ঠিক মতো কাজ করছে না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হার্ট ফেল করতে পারে। আমার পরের প্রশ্ন, আচ্ছা এই হার্ট ফেলিওর কেন বলে? সত্যিই কি হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়? হার্টের ফাংশন, যেটা আমি একটু আগে বললাম, যে হার্টের ফাংশন হচ্ছে বেসিক্যালি পাম্প করা, পাম্প করে রক্তের মাধ্যমে নিউট্রিয়েন্ট বা পুষ্টি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে দেয়। তাহলে এই পাম্প যদি ফেল করে তাহলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পর্যাপ্ত নিউট্রিয়েন্ট যাবে না। এটা যদি ধীরে ধীরে হতে থাকে তাহলে আস্তে আস্তে সেই অর্গ্যানগুলো ড্যামেজ হবে, অথবা কোনো কারণে সাডেনলি যদি হার্ট স্টপ হয়ে যায় তাহলে ব্রেনে অক্সিজেন সরবরাহ বন্ধ হবে এবং মানুষটা ধীরে ধীরে সংজ্ঞা হারাবে। আমরা এটাকে ডাক্তারি পরিভাষায় বলি সিনকোপ। তাহলে হার্ট যদি ধীরে ধীরে আস্তে আস্তে যদি হার্ট ফেল করতে থাকে তাহলে মানুষটা ইনিশিয়ালি হাঁপাতে থাকবে, মানুষের শ্বাসকষ্ট হবে, আমরা বলি পালমোনারি এডিমা হয়েছে, মানুষ হাঁপাচ্ছে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে পা ফুলবে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তার রক্ত সঞ্চালন ঠিক মতো হবে না। এইভাবে মানুষটা আস্তে আস্তে হার্ট ফেলিওর থেকে মাল্টি অর্গান ডিসফাংশনে যাবে, এবং এটা যদি সময় মতো প্রিভেন্ট না করা যায়, ঠিক মতো চিকিৎসা না করা যায়, তাহলে মাল্টি অর্গান ডিসফাংশন থেকে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে।
এর ফলে কি তাৎক্ষণিক মৃত্যুর কোনো সম্ভাবনা থাকে? ফেলিউরে আমি যেটা বললাম, প্রধানত হার্ট ফেলিউরের পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। এবার হার্ট ফেলিউরের কারণগুলো আমরা যদি পর্যালোচনা করি, কিছু হার্ট ফেলিওর আছে যেমন কার্ডিওমায়োপ্যাথি, যেখানে হার্টের পাম্পিং ক্যাপাসিটি খুব কম। এই ধরনের ক্ষেত্রে কিন্তু সাডেন ডেথ বা ইনস্ট্যান্ট ডেথের রিস্ক আছে। ইন্টারন্যাশনাল গাইডলাইন বলছে যদি কোনো হার্ট ফেলিওর পেশেন্টের পাম্পিং ক্যাপাসিটি বা ইজেকশন ফ্র্যাকশন 35% বা তার নিচে হয়, দে আর ভেরি হাই রিস্ক ক্যান্ডিডেট ফর সাডেন কার্ডিয়াক ডেথ। তো সেই জন্য এই ধরনের পেশেন্টকে আমরা রেকমেন্ড করি এক ধরনের পেসমেকার যন্ত্র, যাকে আইসিডি বলে, ইন্ট্রাকার্ডিয়াক ডিফিব্রিলেটর। যে আপনারা বিভিন্ন সিনেমায় বা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে এক ধরনের শক দেওয়ার যন্ত্র, মানুষ হঠাৎ করে সংজ্ঞা হারালে তাকে শক দিয়ে হার্টটাকে চালু করার চেষ্টা করা হয়। এটাও এক ধরনের শক দেওয়ার যন্ত্র, যেটা পেসমেকারের সাহায্যে হার্টের মধ্যে বসানো থাকে। তাহলে যদি এই সাডেন কার্ডিয়াক ডেথ বা এই জিনিসগুলো হয়, এগুলো হয় সাধারণত ভিটিভিএফ থেকে। এটা এক ধরনের লাইফ থ্রেটনিং অ্যারিথমিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন অথবা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এগুলো হলে এই যন্ত্রর মাধ্যমে কিন্তু সেই সাডেন কার্ডিয়াক ডেথ অনেকটাই প্রিভেন্ট করা যায়। আরো কিছু ধরনের হার্ট ফেলিওর পেশেন্ট আছে, বিভিন্ন টাইপের কার্ডিওমায়োপ্যাথি, যেমন এক্সাম্পল হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। সেক্ষেত্রেও কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথের রিস্ক থাকে। সেই পেশেন্টগুলোকেও আইসিডি বা ইন্ট্রাকার্ডিয়াক ডিফিব্রিলেটর লাগিয়ে এই সাডেন কার্ডিয়াক ডেথের রিস্ক থেকে বাঁচানো যেতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট ফেলিয়ার এবং হার্ট অ্যাটাক সবগুলো কি একই উপসর্গ? হার্ট ফেলিওর, কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট অ্যাটাক, এই তিনটে কিন্তু আলাদা আলাদা এন্টিটি। তিনটেই হার্টের সাথে রিলেটেড হলেও তিনটের প্রাইমারি সিমটম আলাদা। হার্ট ফেলিওরের প্রাইমারি সিমটম হচ্ছে শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাকের প্রাইমারি সিমটম হচ্ছে বুকে ব্যথা হওয়া। কিন্তু মাথায় রাখতে হবে, অনেক রুগী আমরা পাই হার্ট অ্যাটাক পেশেন্ট যাদের কিন্তু বুকে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে না। আর কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে হার্ট হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। তো হার্ট বন্ধ হলে কি হবে? ব্রেনে অক্সিজেন সরবরাহ হচ্ছে না, হার্ট স্টপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যেহেতু ব্রেনে অক্সিজেন সরবরাহ হচ্ছে না, মানুষটা সিনকোপ হবে, মানুষটা সংজ্ঞা হারাবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, একটা পেশেন্টের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে হার্ট ফেলিওর হতে পারে, একটা পেশেন্টের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে সাডেন কার্ডিয়াক ডেথ বা কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তাহলে এগুলো একটা আরেকটার সঙ্গে ইন্টারলিঙ্ক। আবার একটা পেশেন্ট হার্ট ফেলিওর পেশেন্টের সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, যে জিনিসটা আমি একটু আগে আলোচনা করলাম। তাহলে যদিও প্রাইমারিলি তিনটে জিনিসের সিমটম আলাদা, কিন্তু একটা জিনিস আরেকটার কারণ হতে পারে, এবং একটা এই তিনটে এন্টিটির মধ্যে একটা এন্টিটি আরেকটা এন্টিটি সৃষ্টি করতে পারে। এরপরে আমি জানতে চাইবো, কোনো রকমের উপসর্গ ছাড়াই হার্ট ফেলিয়ার হতে পারে? কারণ হার্ট ফেলিওর কি জিনিসটা আমাদের একটু না বুঝলে ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারবো না। হার্ট ফেলিওর হচ্ছে এমন একটা কন্ডিশন যখন হার্ট তার নিজের কাজ ঠিক মতো করতে পারছে না। এখন হার্ট কি কাজ করে? হার্ট সারা জীবন ধরে, মানুষটা জন্মানোর আগে থেকে শুরু করে যেমন মানুষের শেষ দিন পর্যন্ত বুকের ভেতর থেকে ধুকপুক করে, এবং অক্সিজেন সংগ্রহ করা ব্লাড যেটা তারা লাংস থেকে সংগ্রহ করে, সেটা সারা শরীরের মধ্যে সঞ্চালিত করে। শুধু তাই নয়, তার মধ্যে দিয়ে খাবার দাবার সারা শরীরে পাঠায় প্রত্যেকটা কোষের জন্য, প্রত্যেকটা সেলের জন্য, যাতে সেলগুলো নিজের খাবার দাবার পেয়ে সজীব থাকতে পারে এবং অসুস্থ না হয়ে পড়ে। এই কন্ডিশনটা যখন হার্ট করতে পারে না, যে কোনো কারণেই হোক, সে বিট করতে পারছে না, সে বিট করে সেই ব্লাড প্রেশারটা তুলতে পারছে না যাতে তার লেভেলের উপরে, হার্টটা বুকের কাছে আছে, মাথা অব্দি রক্ত পৌঁছতে পারছে না, বা হার্ট নিজে অসুস্থ হয়ে পড়াতে এই কাজ করতে পারছে না, শুয়ে পড়ছে, এই কন্ডিশনটাকে আমরা হার্ট ফেলিওর বলি। এখন যদি হার্ট অতটা অসুস্থ না হয়, যদি এমন কোনো কন্ডিশনের কথা আমরা ভাবতে পারি যে হার্ট অল্প দুর্বল হয়েছে অথচ ততটা অসুস্থ হয়ে পড়েনি, তাহলে এতটা সিমটমস হয়তো হবে না। সিমটমস গুলো কি হয় না? অল্পেতে কাজ করতে না পারা, হাঁপিয়ে যাওয়া, বুকে কষ্ট হওয়া, শ্বাসকষ্ট হওয়া,
একটু চলতে গেলে হাঁপানো, এই ঘটনা, এই যে সিমটম গুলো, এগুলো হার্ট ফেলিয়ারের সিমটম, এগুলো হচ্ছে না, অথচ মানুষটা দুর্বল হয়ে পড়ছে, একটু ক্ষীণজীবী হয়ে পড়ছে। এরকম ঘটনা যে ঘটতে পারে না তা নয়, এটাকে আমরা ইনসিপিয়েন্ট হার্ট ফেলিয়ার বলি। এই হার্ট ফেলিয়ারটা তখনই ম্যানিফেস্ট করবে যখন মানুষটা বেশি কাজ করার চেষ্টা করছে, হঠাৎ করে দৌড়ঝাঁপ করার চেষ্টা করছে, তখন হয়তো সেই হার্ট ফেলিয়ারটা ম্যানিফেস্ট করলো। কিন্তু অতঃপর সেই রকম ভাবে বড় ভাবে হার্ট ফেলিয়ারটা ম্যানিফেস্ট করছে না। এই অবস্থাটা ঘটতেই পারে। কি কি কারণে হার্ট ফেলিওরের সম্ভাবনা বেশি থাকে? দেখুন, হার্ট ফেলিয়ারের সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস আমাদের অ্যাসোসিয়েটেড আছে, যেমন ব্লাড প্রেশার বেশি থাকা, ডায়াবেটিস থাকা, আর আরেকটা বড় জিনিস যেটা বলা হয় সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ। অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ মানে হচ্ছে হার্টের এমন একটা অসুবিধে যেখানে হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাই যেখানে হচ্ছে, আমি বললাম রক্ত পৌঁছতে না পারলে কোষে খাবার পৌঁছবে না, কোষে খাবার না পৌঁছলে কোষ দুর্বল হয়ে যাবে, আর কোষ দিয়েই মানুষের শরীর তৈরি হয়, কোষ দুর্বল হয়ে গেলে মানুষটাও দুর্বল হয়ে যাবে। এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ আমরা ভালো থাকি। তাহলে হার্টের শরীরে যে রক্ত সঞ্চালন করতে হয়, যেটা হার্টকে সঞ্জীবিত রাখার জন্য, সেই কোষেতে যদি সেই কোষে যদি না পৌঁছতে পারে রক্ত, কেননা রক্তের যে জালিকা, যার মাধ্যমে আর্টারিজ আর ভেন্স, যার মাধ্যমে রক্ত পৌঁছচ্ছে শরীরে, সেইখানে কোথাও কোনো ইম্পেডিমেন্ট, কোনো একটা বাধা সৃষ্টি হয়েছে। বাধাটা কি রকম হয়? হ্যাঁ, আমাদের ইয়েতে কি বলে, নর্দমায় পুলি পড়ে যাওয়ার মতো। নর্দমা যে জল গড়াচ্ছে ততক্ষণ অসুবিধা নেই, হঠাৎ করে একটা ইট পড়লো বা বাচ্চাদের খেলার বলটা পড়লো, তখন দেখা যায় জলে একটা টার্বিউলেন্স ডেভেলপ করছে, সেই বাধাটাকে অতিক্রম করে যাওয়ার জন্য জল ছটফট ছটফট করে এগোনোর চেষ্টা করছে। সেইরকম ঘটনা যদি ঘটে তাহলে আমাদের হার্ট ফেলিওরের সূচনা ঘটতে পারে। এরপর আমার যে প্রশ্ন, হার্ট ফেলিওরের জন্য ঝুঁকি বাড়ে কোন কারণে? দেখুন, এজ একটা ইন্ডিপেন্ডেন্ট রিস্ক, আর এথনিসিটি একটা ইন্ডিপেন্ডেন্ট। এথনিসিটি মানে আমরা ভারতবাসী, রাদার আমরা সাউথ ইস্ট এশিয়ার লোক হওয়ার জন্য আমাদের একটা নিজস্ব এথনিসিটি আছে, হার্ট ডিজিজ। আমাদের দেখা গেছে যে এই অঞ্চলের লোক, মানে ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চায়নার লোকজন যারা এখান থেকে চলে গিয়ে পশ্চিমের দেশে বসবাস শুরু করেছেন, তাদেরও কখনো কখনো তাদের মধ্যেও হার্ট ডিজিজের প্রবণতা অনেকটা বেশি দেখা গেছে। এটা একটা এথনিসিটি, এটা আমরা কিছু করতে পারবো না। আরেকটা জিনিস যেটা আছে, আমাদের অ্যাপেল লাইক ওবেসিটি আছে। অ্যাপেল লাইক ওবেসিটি মানে পেটের কাছটা বড়, বুকটা সরু, কোমরটা সরু। এই যে একটা গোল মতো একটা গোপাল ভাঁড় বা একটা নাদুস নুদুস চেহারার যে একটা সমস্যা আমাদের মধ্যে আছে, তার জন্য আমরা কখনো কখনো এতে প্রিডিসপোজ টু হার্ট ডিজিজ। কিন্তু বেসিক্যালি যে অসুখগুলোর জন্য হার্ট ডিজিজ হয়, তার প্রধানটা হচ্ছে আপনার ডায়াবেটিস, দ্বিতীয় হচ্ছে ব্লাড প্রেশার বেশি থাকা, 3 নম্বর হচ্ছে শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকা বা হাইপার কোলেস্টেরোলেমিয়া, 4 নম্বর হচ্ছে ওবেসিটি, 5 নম্বর হচ্ছে স্মোকিং বা ধূমপানের প্রবণতা। এবং এইগুলো যদি আমাদের থাকে তাহলে আমাদের হার্ট ফেলিওরের চান্স, হার্টের কাজ করার ক্ষমতা কমে যাওয়ার যে চান্স, সেটা অনেকটা বেড়ে যায়। বয়স বাড়লে হার্ট ফেলিওরের সম্ভাবনা কি বাড়ে? আমরা এভাবে ভাবতে চেষ্টা করি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছুই তো বাড়ছে। আমাদের চুলগুলো তো আগের মতো আর কালো থাকবে না, আমাদের চোখের জ্যোতির সামনে তো একটা চশমার প্রয়োজন পড়বে, আমাদের দাঁতগুলো তো আগের মতো মাংস ছিঁড়ে খেতে পারে না। সেরকম শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই নিজের মতো আস্তে আস্তে একটু অসতেজ হয়ে পড়ছে। সেরকম ভাবে ও হার্টও অসতেজ হয়ে পড়ে। সেইটুকুন অসতেজতাকে ঠিক হার্ট ফেলিওরের বাড়ার প্রবণতা আমরা যদি না বলি বা না ভাবি, তাহলে বোধহয় আমরা মনের দিক থেকে অনেকটা সতেজ থাকবো। তবে হ্যাঁ, অবশ্যই হার্টও আস্তে আস্তে দুর্বল হয়, ব্রেন যেমন দুর্বল হচ্ছে, চোখ যেমন দুর্বল হচ্ছে, কিডনি যেমন দুর্বল হচ্ছে। আমি বোধহয় আগের বার বলতে ভুলে গেছিলাম যে কিডনির অসুখও একটা ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর হার্টের অসুখের জন্য। কিডনি যেমন দুর্বল হয়ে পড়ছে, যকৃৎ যেমন দুর্বল হয়ে পড়ছে, তেমন আস্তে আস্তে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্ট ফেলিওর হওয়ার প্রবণতা বাড়ে। তার মধ্যে ইনসিপিয়েন্ট হার্ট ফেলিওর, যেটা আমরা বলছিলাম যে আমাদের সিমটম লেস হার্ট ফেলিওর, সেটাও দেখা যায়। অনেকে এমনি বাড়িতে বসে থাকলে তার কষ্ট হয় না, কিন্তু সকালবেলা মর্নিং ওয়াক করতে গেলে
আগের মতো আর হাঁটতে পারি না, মাঝে মাঝে পার্কের বেঞ্চিতে বসে পড়তে হয়, এটা তারা বলেন। অতএব এজ তো ডেফিনেটলি একটা হার্ট ফেলিওর হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর বটেই। ভারতীয়রা কি এই রোগে বেশি আক্রান্ত হয়? বলছেন যে রিস্ক ফ্যাক্টরস যেগুলো হার্ট ফেলিয়ারে, সেগুলো ইয়াং ইন্ডিভিজুয়ালস এর মধ্যে অনেকটাই বেশি। ইন্ডিয়ান পপুলেশনে মেটাবলিক সিনড্রোম, ওবেসিটি, ওএসএ, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপোথাইরয়েড অনেকটাই ইনক্রিজিং লেভেলে পাওয়া যায়। এমনকি হার্ট অ্যাটাক ইয়াং ইন্ডিভিজুয়ালস এজ লেস দেন 40 ইয়ার্স এ অনেকটা কমন ইন ইন্ডিয়ান পপুলেশন। আদার দেন দ্যাট, ইনফেকশন যেগুলো সেপসিস অর মায়োকার্ডাইটিস, এক্সেস অ্যালকোহল কনজাম্পশন, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি লাইক থাইমাইন ডেফিসিয়েন্সি, এগুলো ইন্ডিয়ান পপুলেশনে অনেকটাই কমন। তো অনেকগুলো রিস্ক ফ্যাক্টরস ইন্ডিয়ান পপুলেশনে পাওয়া যায়। ইন্ডিয়ান পপুলেশন ওই জন্য অনেকটাই প্রোন হার্ট ফেলিয়ারের আর হার্ট অ্যাটাকের সিমটমস এর জন্য। আমি যেটা জানতে চাইবো, হার্ট ফেলিয়ারের লক্ষণ এবং উপসর্গগুলি কি কি রয়েছে? আমরা দু ধরনের জেনারেলি পেশেন্টস পাই। যারা অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিয়ার, তারা সাডেনলি শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে এমার্জেন্সিতে আসে, তাদের আইসিইউ বেস কেয়ার দেওয়া হয়, যেমন ডায়াবেটিক্স, একটু অক্সিজেনের সাপোর্ট বা বাইপ্যাপ সাপোর্ট, আদার হার্ট ফেলিয়ার ড্রাগস দিয়ে আমরা বেসিক্যালি এদের ম্যানেজ করি। Maximum 90% of the patients are cured with these medications only. They have a normal lifestyle after that. আর একটা গ্রুপ অফ পেশেন্ট থাকে যাদের ক্রনিক হার্ট ফেলিয়ার থাকে, যেগুলো তারা কি এক্সপিরিয়েন্স করে, হঠাৎ অল্প হাঁটাচলা করলেই বা অল্প কাজ করলেই হাঁপিয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, বা অনেক সময় তাদের পা ফুলে যাওয়া, পেটে বা বুকে জল জমা। এই জিনিসগুলো থাকলে আমরা জেনারেলি হার্টের চেক আপ করতে বলি। যখন ইসিজি আর ইকো করে আমরা দেখতে পাই যে হার্টের ডিজিজটা আছে, হার্ট ফেলিয়ার আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট সিমটম এদের মধ্যে যেটা হয় হচ্ছে অ্যারিথমিয়াস, যেগুলো হচ্ছে অ্যাবনর্মাল হার্টবিট। তারা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন নিয়ে আমাদের কাছে আসে। এইগুলো খুব লাইফ থ্রেটনিং মাঝে মাঝে হয়, কিন্তু মেডিকেলি ম্যানেজ করে তারা অনেক সময় বেটার থাকে। আচ্ছা, অল্প বয়সীদের কি হার্ট ফেলিয়ার হতে পারে? তার কারণ হচ্ছে বোথ ইসচেমিক কজ, মানে হার্টের রক্তনালীতে ব্লকেজ হয়ে হার্ট অ্যাটাকের পরে হার্ট ফেলিয়ার হওয়া। যেমন ইন্ডিয়ান পপুলেশনে এসিএস ইন ইয়াং আর হার্ট অ্যাটাক ইন ইয়াং লেস দেন 40 ইয়ার্স এ আমরা পাই। রিস্ক ফ্যাক্টরস এর জন্য যেমন সুগার, ডায়াবেটিস অনেকটা ইয়াং পপুলেশনে বেশি। তারা এই অ্যাকিউট হার্ট অ্যাটাকের পরে হার্ট ফেলিয়ার সিমটমস এক্সপিরিয়েন্স করতে পারে। আরেকটা কারণ হচ্ছে নন ইসচেমিক, যেখানে হার্টে কোনো ব্লকেজ থাকে না বা হার্টের মাসেলটা উইক, তাকে বলে নন ইসচেমিক কজ অফ হার্ট ফেলিয়ার। সেগুলোর মধ্যে কি কি কমন কজ, সেগুলো হচ্ছে একটা হচ্ছে মায়োকার্ডাইটিস, কোনো ভাইরাল জ্বর হলো, তারপর থেকে হার্ট ফাংশন কমে যাওয়া। এক্সেস অ্যালকোহল ইনটেক একটা কারণ। ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ফেলিয়ার, ফ্যামিলি হিস্ট্রি অফ লো ইজেকশন ফ্র্যাকশন, হার্ট উইক হওয়া থাকা, এরকম যদি থাকে তাদের মধ্যেও, ইয়াং ইন্ডিভিজুয়ালস এর মধ্যে আমরা হার্ট ফেলিয়ার সিমটমস এক্সপিরিয়েন্স করি। কারো যদি হার্ট ফেলিয়ারের চিকিৎসা দেরি হয় তাহলে কতটা ক্ষতি হতে পারে? ট্রিটমেন্ট কি করা হয় আমরা জেনারেলি, কেন ট্রিটমেন্ট এদের করতে হয়, একটা তো সিমটম কমানোর জন্য, আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই হার্ট ফেলিয়ার পেশেন্টদের 5-year মর্টালিটি রেট অ্যারাউন্ড 50%। তো ফর ট্রিটমেন্ট উই হ্যাভ আওয়ার ফ্যান্টাস্টিক ফোর, এগুলো হচ্ছে বিটা ব্লকার, আর্নিং, SGLT2 ইনহিবিটর, আর হচ্ছে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আর হচ্ছে ডায়াবেটিক্স। এগুলো দিয়ে নট অনলি আমরা সিমটমস ওদের কমাতে পারি, বাট অলসো আমরা অনেকটাই মর্টালিটি কমাই। ইট কজেস অ্যারাউন্ড রিডাকশন অফ মর্টালিটি বাই টু হাফ। সো এই ওষুধগুলো খুব ইম্পর্টেন্ট, তাদের নট অনলি ইনিশিয়েট করা বাট অলসো কন্টিনিউ করা। দে শুড rely on the treatment, they should continue the treatment, they should not leave the treatment without any doctor's advice. এবার যদি ট্রিটমেন্টটা ডিলে হয় তখন কি প্রবলেমটা হয়, যে তাদের হার্ট ফেলিয়ার সিমটমসটা অনেকটা বাড়তে থাকে। অনেক সময় দেখা যায় যে ওষুধগুলো দিয়ে হার্টের ফাংশন ইমপ্রুভমেন্ট তো হয়, তাদের সিমটমস ইমপ্রুভমেন্ট হয়, এমনকি তাদের সাডেন কার্ডিয়াক ডেথ, যেটা এই হার্ট অ্যাটাক পেশেন্টদের বা হার্ট ফেলিয়ার পেশেন্টদের অনেকটাই কমন, সেটা আমরা মেডিসিন দিয়ে অনেকটাই কন্ট্রোল করতে পারি। তাছাড়া কিছু কিছু উন্নত ধরনের ট্রিটমেন্ট এখন আসছে, যেগুলো যেমন হচ্ছে উন্নত ধরনের পেসমেকার। যারা এই ওষুধ দিয়ে যারা ঠিক থাকে না, তাদেরকে একটা পেসমেকার করা হয় যাতে হার্ট ফেলিয়ার ইমপ্রুভ করতে পারে, যাদের মধ্যে ইসিজি চেঞ্জেস এর মধ্যে বেসিক্যালি লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লকার LBBB আমরা দেখতে পাই। তাদের একটা টাইপ অফ পেসমেকার আছে যেটা হচ্ছে CRT, সেটা ওই ফ্যান্টাস্টিক ফোরের সঙ্গে ফ্যান্টাস্টিক 5 হিসাবে ট্রিটমেন্টে এসছে। যারা মেডিসিনে ঠিক থাকে না বা মিনিমাল পেশেন্ট, 10% অফ দ্য পেশেন্ট, 90% অফ দ্য পেশেন্ট ওষুধেই ঠিক থাকে, কিন্তু 10% অফ দ্য পেশেন্টে আমাদের এরকম টাইপের পেসমেকার করতে হয়, যার পরে নট অনলি বিপি ইমপ্রুভ করে, তাদের সিমটমস ইমপ্রুভ করে, ইভেন
হার্টের ফাংশনও ইমপ্রুভ করতে আমরা দেখেছি। এই হার্ট ফেলিয়ার কিভাবে শনাক্ত করা যায়? হার্ট ফেলিয়ার আমাদের কাছে প্রচুর পেশেন্টরা আসে। ডায়াগনোসিস করার জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে সিমটম। পেশেন্টদের যে সিমটমস গুলো নিয়ে আসে, যেরকম শ্বাসকষ্ট, হাঁটাহাঁটি করতে গেলে একটা শ্বাসকষ্ট হয়। কিছু কিছু পেশেন্টস নিয়ে আসে হচ্ছে হাঁটাহাঁটি করতে গেলে একটা হাঁপিয়ে পড়া ভাব, একটা আগে যতটা কাজ করতে পারতেন। কিছু কিছু পেশেন্টরা এসে বলে যে আমাদের কাজ করার ক্ষমতাটা কমে গেছে, এক্সারসাইজ ইনটলারেন্স আমরা বলি। আর এটা হচ্ছে ফেটিগেবিলিটি, মানে আগে যতটা কাজ করতে ক্ষমতা ছিল সেই জিনিসটা এখন কমে গেছে। এই জিনিসগুলো নিয়ে আসে। কিছু পেশেন্টস আসে হচ্ছে গা হাত পা ফুলে যাওয়া নিয়ে। পা ফোলাটা একটা খুব কমন সিমটম একটা। চোখ মুখ ফুলে যাওয়া, পেচ্ছাপ একটু পরিমাণে কম হওয়া। কিছু কিছু পেশেন্ট নিয়ে আসে হচ্ছে খিদে পাচ্ছে না, খিদে কমে যাওয়া, রাতে ঘুম হচ্ছে না, রাতে শুতে যাওয়ার সময় শ্বাসকষ্ট হতে পারে। কিছু কিছু পেশেন্ট বুক ধড়পড় করা নিয়ে আসতে পারে, এসে বলে যে ডাক্তারবাবু আমার প্রচন্ড বুক ধড়পড় করছে আজকাল। কিছু পেশেন্টসরা বলে যে রাতেবেলা ঘুমোতে পারছে না, ঘুমোতে গেলেই বা শুতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে। তো এই জিনিসগুলো যদি থাকে তখন আমরা সাসপেক্ট করি যে হয়তো একটা হার্ট ফেলিয়ার হচ্ছে। যেই মুহূর্তে আমরা একটা সাসপিশন থাকে যে একটা হার্ট ফেলিয়ার হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা যেটা করি সেটা হচ্ছে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই পরীক্ষাগুলোর মধ্যে জরুরি যে যে পরীক্ষাগুলো আমরা করতে বলি, একটা ইসিজি, একটা খুবই জরুরি আর খুবই সোজা পরীক্ষা, একটা যেটা সব জায়গাতেই পাওয়া যায়। 2 নম্বর পরীক্ষা যে জিনিসটা আমরা করতে বলি সেটা হচ্ছে একটা ইকোকার্ডিওগ্রাফি, একটা হার্টের একটা ছবি করা। হার্টের ছবিটা করলে আমরা বুঝতে পারি হচ্ছে হার্টের ফাংশন কেমন আছে, হার্টের কাজ করার ক্ষমতা কতটা আছে, কি কারণে হার্ট ফেলিয়ারটা হয়েছে সেটা আমরা খুঁজে পেতে পারি ইকোকার্ডিওগ্রাফিতে। তাছাড়া হার্ট ফেলিয়ার ছাড়া কিছু কিছু জিনিস যেগুলো হার্ট ফেলিয়ারের মতো সিমটমস নিয়ে আসে সেই জিনিসগুলো আমরা ইকোকার্ডিওগ্রাফিতে দেখতে পারি। তাছাড়া আমরা যেগুলো করি সবসময় একটা ছাতির একটা এক্সরে করতে বলি, একটা চেস্ট এক্সরে বলি আমরা। চেস্ট এক্সরে করলে অনেক সময় কিছু কিছু আইডিয়া পাওয়া যায় যে কি কারণের জন্য আপনার এই পেশেন্টের এই সিমটমস গুলো হচ্ছে। এইগুলো বাদ দিয়ে তাছাড়া আমরা কয়েকটা রক্ত পরীক্ষা করি। সেই রক্ত পরীক্ষাগুলোর মধ্যে কিছু রক্ত পরীক্ষাটা হচ্ছে হার্ট ফেলিয়ার রিলেটেড, যে হার্ট ফেলিয়ার হচ্ছে তো কতটা সিভিয়ারিটি অফ হার্ট ফেলিয়ার, যেটাকে আমরা NT-proBNP বলে একটা ব্লাড টেস্ট হয় সেটা করি। তাছাড়া কিছু কিছু পরীক্ষাগুলো আমরা করি যেরকম হার্ট ফেলিয়ারের রিস্ক ফ্যাক্টর জানার জন্য, যেরকম পেশেন্টের সুগার আছে কিনা জানার জন্য সুগার পরীক্ষা করতে হয়, থাইরয়েড স্ট্যাটাস জানার জন্য থাইরয়েডের পরীক্ষা করতে হয়, লিপিড প্রোফাইল করলে জানা যায় যে হচ্ছে কোলেস্ট্রলের লেভেল কতটা আছে না আছে, সেই জিনিসগুলো আমরা জানতে পারি। কিডনি ফাংশন দেখাটা খুব জরুরি, কিডনি ফাংশনের জন্য ইউরিয়া ক্রিয়েটিন করা, পেচ্ছাপ কেমন হচ্ছে পেচ্ছাপের কয়েকটা পেচ্ছাপের পরীক্ষা করা। এই জিনিসগুলো করলে আমাদের একটা হলিস্টিক্যালি আমরা জানতে পারি যে পেশেন্টের হার্ট ফেলিয়ার আছে না নেই, আর কতটা আছে, কতটা সিভিয়ার, আর কি কি কারণ আছে যেটার জন্য ওনার হার্ট ফেলিয়ার হচ্ছে। হার্ট ফেলিয়ারে কি কি করণীয়? খুবই একটা জরুরি প্রশ্ন, যে একটা পেশেন্টকে আমি যদি বলি যে আপনার হার্ট ফেলিয়ার আছে তাহলে কি করণীয়টা কি। প্রথম কথা যেটা বুঝতে হবে, হার্ট ফেলিয়ার কিন্তু রাতারাতি ডেভেলপ করে না, এটা একটা ক্রনিক ডিজিজ। এটা নিয়েই হয়তো কোনো একটা পেশেন্ট হয়তো বছরের পর বছর বেঁচে আছেন। এটা কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে এটা ফার্স্ট টাইম ডায়াগনোসিস হলেও সিমটমটা হয়তো বা আন্ডারলাইং যে ডিজিজ, যেটা হার্টের যে ফাংশনটা যেটা খারাপ হয়ে গেছে সেই জিনিসটা হয়তো অনেক বছর ধরেই হয়তো আছে। এবারে হার্ট ফেলিয়ার এমন একটা জিনিস, এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। একটা পেশেন্ট যখন এসছে খারাপ আছে, তাকে যেই মুহূর্তে আমি ডায়াগনোসিস করলাম প্রথম জিনিসটা হচ্ছে কাউন্সেলিং। পেশেন্টকে ভালো করে বোঝাতে হবে যে জিনিসটা হার্ট ফেলিয়ারটা আপনার হয়েছে, জিনিসটা কি, হোয়াট ইজ হার্ট ফেলিয়ার। সেকেন্ড, আমি ভালো করে বোঝানো যে এইটা হার্ট ফেলিয়ার মানেই যে খুব খারাপ রোগ, মানে হার্ট ফেলিয়ার মানেই যে পেশেন্ট খারাপ হয়ে যাবে বা মারা যাবে সেরকম ব্যাপার না, এটার চিকিৎসা আছে। হার্ট ফেলিয়ারের সাথে সাথে হার্ট ফেলিয়ার কারণটা কি, কি কারণের জন্য হার্ট ফেলিয়ারটা হচ্ছে সেটা ভালো করে বুঝতে হবে, বোঝাতে হবে ভালো করে। কেননা সেইগুলোকে ভালো করে না বোঝালে সেইভাবে সঠিকভাবে আমরা এগোতে পারবো না। তারপরে বাড়ির লোকেদেরকেও বোঝাতে হবে, কেননা বাড়ির লোকেরাও কিন্তু এই চিকিৎসা পদ্ধতিতে কিন্তু যথেষ্টভাবেই ইকুয়ালি ইনভলভ। তার কারণটা হচ্ছে পেশেন্টকে ভালো করতে গেলে পেশেন্টের জন্য যে লাইফস্টাইল যে চেঞ্জেস গুলো আছে, রেস্ট্রিকশনস যেগুলো আছে, সেইগুলো বাড়ির লোক যদি ভালো করে না বোঝে তাহলে কিন্তু পেশেন্টের সঠিকভাবে চিকিৎসা কিন্তু আমরা করতে পারবো না। তো এই যে একটা এডুকেশন, একটা হলিস্টিক একটা সময় নিয়ে বোঝানো, এটা খুবই জরুরি, নট অনলি ফর দ্য পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পেশেন্টস এর রিলেটিভ, যারা আর কি প্রাইমারি কেয়ারটেক প্রোভাইডার্স আর কি পেশেন্টের। এটার পরে আমাদেরকে পেশেন্টকে ভালো করে বোঝাতে হবে লাইফস্টাইল মডিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। নুন, খাওয়া দাওয়ার কি কি রেস্ট্রিকশনস, কাঁচা নুনের ওপরে রেস্ট্রিকশনস।
তারপরে একটু ডেইলি এক্সারসাইজ অ্যাক্টিভিটিস, একটু রিহ্যাবিলিটেশন প্রপারলি কিভাবে কি করা যায়, ওষুধপত্র স্টার্ট করতে হবে আমাদেরকে। ওষুধপত্রগুলোকে স্টার্ট শুধু করা না, ওষুধপত্রগুলোকে সাথে সাথে পেশেন্টদেরকে বোঝানো যে কেন ওষুধগুলো দেওয়া হচ্ছে, কি ওষুধ দেওয়া হচ্ছে। তার সাথে সাথে পেশেন্টের এটাও বোঝানো উচিত যে যেই ওষুধগুলো যেগুলো আমরা দেব সেই ওষুধগুলোর এফেক্ট কি অ্যান্ড সাইড এফেক্ট কি। কেননা আমাদের কাছে প্রচুর পেশেন্ট ফেরত আসে এটা বলে যে ডাক্তারবাবু আমরা তো ওষুধ বন্ধ করে দিয়েছি, আমার এই অসুবিধাটা হচ্ছিল বলে আমি ওষুধ। বাট সেই জিনিসটা যদি আমরা আগের থেকে যদি পেশেন্টকে বুঝিয়ে রাখতে পারি যে এই ওষুধগুলো খেলে এই এই সমস্যাগুলো আপনার হতে পারে, তাহলে আমরা ওই জিনিসটাকে আগে থেকে যদি কোনো পেশেন্ট জানা থাকে তাহলে সেই পেশেন্ট কিন্তু উইল বি মাচ মোর কি বলবো মানে আগের থেকে সচেতন থাকতে পারবে যে জিনিসটা এটা হয়েছে, ঠিক আছে এটাকে নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, ওষুধগুলো খেতে হবে, ডাক্তারবাবু বলেছে। তারপরে ওষুধগুলোকে রেগুলার বেসিসে আমাদেরকে পেশেন্টদের সাথে ফলো আপ করা, যে সিমটম কেমন আছে, কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, ইমপ্রুভমেন্ট যদি না হয় কি কতটা অবনতি হয়েছে, সেই অবনতি হলে সেই কারণগুলোকে খোঁজার চেষ্টা করা যে কি কারণে হচ্ছে, সেইগুলোকে আইডেন্টিফাই করা। সিমটম যদি কমে তাহলে ওষুধগুলোকে কিভাবে কি কন্টিনিউ করা যায় না যায়, ওষুধের ডোজ বাড়ানো কমানো, এই জিনিসগুলোকে রুটিনলি ফ্রিকোয়েন্টলি করা। অ্যান্ড একটা যেটা বিদেশি মানে বাইরের দেশের তুলনায়, যেটা আমেরিকা বলুন, ইউনাইটেড কিংডম বলুন, ব্রিটেন, ইংল্যান্ড বলুন, এইগুলোতে যে জিনিসটা আছে একটা হলিস্টিক একটা অ্যাপ্রোচ আছে, যেখানে রেগুলার বেসিসে টেকনিশিয়ানস অ্যান্ড প্যারামেডিক্স দে হ্যাভ কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্ট করে যে কেমন কি, মাঝে মধ্যেই একটা পেশেন্ট এডুকেশন প্রোগ্রামস, এই জিনিসগুলোকে করা। যদিও সেই জিনিসগুলো সবসময় তো আমাদের ভারতবর্ষে আমাদের এইখানকার রুরাল পপুলেশনে সেই জিনিসগুলো সম্ভব না, বাট সেইগুলোকে আমরা চেষ্টা করতে পারি জিনিসগুলোকে করা। এরপরে আমি যেটা জানতে চাইবো, এই রোগের চিকিৎসা কি এবং রোগী সুস্থ হওয়ার পর কতদিন বেঁচে থাকা সম্ভব হয়? হার্ট ফেলিয়ার অবশ্যই একটা ট্রিটেবল ডিজিজ, এটা একটা ক্রনিক কন্ডিশন। এটা নিয়ে প্রচুর পেশেন্ট আছে যারা বছরের পর বছর বেঁচে আছেন। হার্ট ফেলিয়ার মানেই যে খারাপ হয়ে যাওয়া তা না। হ্যাঁ অবশ্যই কিছু কিছু পেশেন্টরা আমাদের কাছে প্রথমবার ভর্তি হয় হচ্ছে খুবই খারাপ অবস্থায়, যেটাকে আমরা অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিয়ার বলি, কিন্তু সেইটারও চিকিৎসা আছে। এখন আগেকার 10 বছর 15 বছর আগে আমাদের যা যা ওষুধপত্র অ্যাভেলেবেল ছিল তার থেকে আমাদের ওষুধপত্র অনেক আমরা উন্নতি হয়েছে, অনেক নতুন নতুন ওষুধপত্র হয়েছে। এখন ওষুধপত্র ছাড়াও অনেক কিছু জিনিস আছে যেই জিনিসগুলোকে করে হার্ট ফেলিয়ারটাকে ইমপ্রুভ করা যায়। যেরকম অ্যাঞ্জিওগ্রাফি এখন খুব রুটিনলি অ্যাভেলেবেল, দেখার জন্য যে হার্টের ভেতরে কোনো ব্লক আছে কিনা যেটার জন্য হার্ট ফেলিয়ার হচ্ছে। যদি সেরকম ব্লক যদি ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্ট, বাইপাস সার্জারির অপশনস আছে। সিমিলারলি ওষুধপত্র, উন্নত মানের ওষুধপত্রগুলো এখন বেরিয়ে গেছে যেগুলো হার্ট ফেলিয়ারের ওপরে প্রচুর রিসার্চ হয়েছে, যেগুলোতে দেখা গেছে যে যেই যে ভালো ভালো যেগুলো ওষুধ কিছু কিছু আছে সেইগুলোতে অনেক উন্নতি হয় পেশেন্টদের। তারপরে ওষুধে যদি ভালো করে পুরোপুরি যদি উন্নতি না হয়, কিছু কিছু উন্নত মানের এখন পেসমেকার বেরিয়েছে যেগুলোকে বসালে কিন্তু হার্টের ফাংশন উন্নতি হয়, যেগুলোকে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি বলা হয়। তো এখন অনেক চিকিৎসা পদ্ধতি উন্নত মানের হয়ে গেছে, যেটার জন্য হার্ট ফেলিয়ার ইজ ইজ এমন না যে একটা খুব ভয়াবহ রোগ তা না। যদিও এখনো কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে হার্ট ফেলিয়ার ভাবলে লোকজন যথেষ্ট ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, চিকিৎসা আছে। 2 নম্বর যে প্রশ্নটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে কতদিন বাঁচবেন। এটা আমাদের কাছে প্রচুর পেশেন্টের বাড়ির লোকেরা এসে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু এই তো পেশেন্টের তো এই অবস্থা, পেশেন্ট কতদিন বাঁচবে। একটা পেশেন্ট যারা ক্রনিক হার্ট ফেলিয়ারের যদি একটা পেশেন্ট থাকে যারা অনেক বছর ধরে এই জিনিসটা নিয়ে বেঁচে আছে, ওষুধপত্র খেলে কিন্তু তাদের যথেষ্ট ভালো লাইফস্টাইল নিয়ে অনেক বছরই কিন্তু বাঁচে। কিন্তু যেই যে পেশেন্টরা খারাপ অবস্থায় ভর্তি হয়, প্রথমবার ভর্তি হয়েছে হাসপাতালে অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিয়ার নিয়ে, সেই ধরনের পেশেন্টের কিন্তু লং টার্ম প্রগনোসিস একটু খারাপ। যদি সেই পেশেন্ট ওষুধপত্রের এফেক্টে যদি খুব ভালো উন্নতি হয় তাহলে ডেফিনেটলি একটু প্রগনোসিস বেটার, কিন্তু প্রোগ্রেসিভলি যদি হার্ট ফেলিয়ার যদি ডিটোরেট করতে থাকে তাহলে ডেফিনেটলি তার প্রগনোসিস খারাপ, খুব একটা বেশি দিন বাঁচে না। ইন দ্যাট সিচুয়েশন আমরা অবশ্যই একটা পেশেন্টদেরকে কম বয়স হলে আমরা এখন হার্ট ট্রান্সপ্ল্যান্টের কথাও আমরা বলি যে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করলে অনেক সময় উন্নত হয়ে যায়। কিন্তু আনফর্চুনেটলি যদি একটু বয়স্ক পেশেন্ট হয় যাদের প্রোগ্রেসিভলি ডিটোরেটিং হার্ট ফেলিয়ার থাকে, রেকারেন্ট হসপিটালাইজেশন হচ্ছে, হার্ট ট্রান্সপ্ল্যান্টের ক্যান্ডিডেট নেই, ইন দ্যাট সিচুয়েশন আমাদের চেষ্টা থাকে হচ্ছে যতটা সম্ভব ওষুধপত্র দিয়ে সিমটমটাকে যত সম্ভব কমিয়ে যতদিন আর কি ভালো রাখা যায়। কিন্তু যেই পেশেন্টরা প্রোগ্রেসিভলি ডিটোরিয়েটিং হার্ট ফেলিয়ার মাঝপথেই বারবার বারবার হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের ডেফিনেটলি প্রগনোসিস একটু খারাপ।
তাদের একটু লাইফ স্প্যান বা লাইফ এক্সপেক্টেন্সি ইজ নট দ্যাট গুড। হার্ট ফেলিওর রোগীদের জন্য কি ধরনের ওষুধ দেওয়া হয় বা কি কি সাবধানতা মেনে চলতে বলেন আপনারা? হার্ট ফেলিয়ারের চিকিৎসা শুধু কিন্তু ওষুধের উপর নির্ভর করে না। হার্ট ফেলিয়ারের চিকিৎসার জন্য অনেক কিছু জিনিসই আমরা কিন্তু একসাথে দেখি। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট যে চিকিৎসাটা যেটা দরকার সেটা হচ্ছে হার্ট ফেলিয়ার জিনিসটা কি আর তার কতটা কি সিভিয়ারিটি, সেই জিনিসটা পেশেন্টকেও বোঝানো আর পেশেন্টের বাড়ির লোককে বোঝানো, যাতে লাইফস্টাইল মডিফিকেশন যে যে জিনিসগুলো আমরা করতে বলবো সেই জিনিসগুলোকে ভালো করে করা যায়। লাইফস্টাইল মডিফিকেশন ইজ এগেইন আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা খুবই দরকারি একটা চিকিৎসা পদ্ধতি, যেটা শুনে মনে হবে না যে হ্যাঁ এটা তো কোনো তো ওষুধ নেই, এতে আবার কি আছে। যেরকম একটা খাবার দাবারের রেস্ট্রিকশনস, তেলের পরিমাণ কমানো, নুনের পরিমাণ কমানো, জল কতটা দিনে খাবে সেই জিনিসটাকে করা, বিড়ি সিগারেট না খাওয়া, অ্যালকোহল কনজাম্পশন কমানো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা এক্সারসাইজ, একটা রেগুলার ডেইলি অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিনের মতো একটা এক্সারসাইজ প্রোগ্রাম, যেটাকে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন আমরা বলি, সেই জিনিসটাকে করা, বোঝানো পেশেন্টকে, আর পেশেন্ট পার্টিকে বোঝানো যে জিনিসটাকে রেগুলারলি যেন করে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট চিকিৎসা। তারপরে আসে হচ্ছে প্রপার যে ওষুধ, যে যে জিনিসগুলো আমরা দিই, অনেক ধরনের এখন ওষুধ বেরিয়ে গেছে। একটা বিটা ব্লকার বলে একটা ওষুধ আছে, যেটা হার্ট রেট কমানোর জন্য একটা ওষুধ দিই আমরা, সেটা একটা। তারপরে হচ্ছে আমাদের আরো আছে হচ্ছে যেরকম এসি ইনহিবিটর, এআরবি, ব্লাড প্রেশারের একটা ওষুধ হয়, একটা স্পেশাল টাইপের একটা ওষুধ। এখন আর্নি বেরিয়ে গেছে, যেটা একটু আগে কস্টলি ছিল, এখন অনেকটা দাম কমে গেছে, সেটা খুব জরুরি। একটা প্রচলিত একটা সুগারের একটা ওষুধ আছে, যেটাকে আমরা SGLT2 ইনহিবিটর বলি, সেটাও কিন্তু হার্ট ফেলিয়ার কিন্তু খুবই একটা দরকারি ওষুধ। এছাড়া যদি শুধু ওষুধে যদি পেশেন্টের যদি উন্নতি অ্যাপ্রোপ্রিয়েটলি যদি না হয়, তারপরে আমরা আরো চিকিৎসা পদ্ধতিতে আমরা এগিয়ে আমরা কিছু কিছু অপারেশনের মাধ্যমে, যেরকম একটা অ্যাঞ্জিওগ্রাম করা, তারপরে অ্যাঞ্জিওগ্রাফির পরে যদি লাগে অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্ট বসানো বা বাইপাস সার্জারি করা, তারপরে ভ্যালভের মানে হার্টের যে কপাটিকা আছে, কপাটিকার যদি গন্ডগোল যদি কিছু থাকে, সেই কপাটিকার গন্ডগোলগুলোকে অপারেশন করে পাল্টে ঠিক করা। তারপরে একটা উন্নত মানের একটা পেসমেকার পাওয়া যায়, পেসমেকার বসানোর একটা প্রকল্পনা করা, প্রচেষ্টা করা। তো আর তারপরে আলটিমেটলি যদি কোনো কিছুতে যদি না উন্নতি হয়, আর যদি পেশেন্ট যদি অ্যাপ্রোপ্রিয়েট ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, তাহলে হার্ট ট্রান্সপ্লান্টের জন্য এগোনো। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। প্রিকশনস এর মধ্যে আরেকটা যেটা খুবই জরুরি, যে জিনিসটা আমার মনে হয় সব পেশেন্ট অ্যান্ড পেশেন্টের বাড়ির লোকেদেরকে বোঝানো উচিত, সেটা হচ্ছে যে নিয়মিতভাবে পেশেন্টকে যেন ফলো আপ করা হয়। এভরি 1 মান্থ বা 2 মান্থ ইন্টারভেলে যেইভাবে কার্ডিওলজিস্ট যিনি দেখছেন যেরকম ভাবে বলবে যে এতদিন পরে আসুন, সেরকম ভাবে রেগুলার বেসিসে ফলো আপ করা, খুবই নিয়মিতভাবে একদম ডেডিকেটেড ওয়েতে ওষুধ যা যা লিখবেন ডাক্তারবাবুরা, সেই ওষুধগুলোকে যেন একদম নিয়মিতভাবে যেন ফলো করা হয়। মাঝে মধ্যেই বাড়িতে নিজের মতো করে সুগার চেক করা, ব্লাড প্রেশার চেক করা, এই জিনিসগুলোকে যদি করা যায়, আর এক্সারসাইজ, এই জিনিসগুলোকে যদি মেনটেন করা যায়, তাহলে কিন্তু হার্ট ফেলিয়ার কিন্তু ইজ আ ট্রিটেবল কন্ডিশন। আর প্রচুর পেশেন্ট আছে যারা কিন্তু খুবই হার্টের ফাংশন খারাপ, মানে এরকমও দেখেছি হার্টের ফাংশন 20% 30% নেমে গেছে, সেই পেশেন্টরাও কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজকর্ম সব করতে পারে। আমার পরের প্রশ্ন, কোন ধরনের ব্যায়াম সাজেস্ট করা হয়, নাকি ব্যায়াম করাই নিষেধ? হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে সাধারণভাবে নর্মাল যে এক্সারসাইজ বা এরোবিক এক্সারসাইজ আমরা রেকমেন্ড করে থাকি। বেশিরভাগ হার্ট ফেলিয়ারের রোগীরাই, যাদের খুব বেশি শ্বাসকষ্টের সমস্যা এখন নেই, বা ওষুধ খেয়ে তারা সাধারণ জীবনযাপনের নর্মাল যে প্রাত্যহিক যে দৈনন্দিন কাজকর্ম সেগুলো স্বাভাবিকভাবে করতে পারছেন, তাদের ক্ষেত্রে লাইট টু মডারেট ইন্টেন্সিটি এরোবিক এক্সারসাইজ সপ্তাহে অন্তত 150 মিনিট, অর্থাৎ প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিটের এরোবিক এক্সারসাইজ আমরা রেকমেন্ড করে থাকি। এবং এরোবিক এক্সারসাইজের মধ্যে যেগুলি রেকমেন্ডেড সেগুলো হলো ওয়াকিং, সেটা আপনি বাইরের আউটডোর ওয়াকিং করতে পারেন, মর্নিং বা ইভিনিং ওয়াকিং, অথবা ট্রেডমিলেতে ওয়াকিং, সাইক্লিং করা, আউটডোর সাইক্লিং অথবা স্টেশনারি সাইক্লিং জিমেতে আপনি করতে পারেন, অথবা সুইমিং। এর মধ্যে আমরা সবসময় একজন হার্ট ফেলিয়ার রোগীকে রেকমেন্ড করি যে তিনি যে এক্সারসাইজই করবেন সেটা স্লোলি করা, এবং এক্সারসাইজ চলাকালীন খুব বেশি ওভার এক্সারশন না করা, যাতে তিনি খুব বেশি হাঁপিয়ে যান, অথবা বুক ধড়ফড় করছে,
অথবা তার ডিজি লাগা বা মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যেতে পারেন, এই পরিস্থিতি কোনো রকম তৈরি হলে সঙ্গে সঙ্গে তাকে এক্সারসাইজ থামাতে হবে, বা এক্সারসাইজের ইন্টেন্সিটি কমিয়ে দিতে হবে। এবং এই সমস্যাগুলো যদি বারবার হতে থাকে, তৎক্ষণাৎ তাকে কার্ডিওলজিস্টের পরামর্শ নিতে হবে। তবে স্লো ওয়াকিং করা অথবা স্লোলি সাইক্লিং করা, যাতে তার কোনো রকম সমস্যা না হয়, অথবা আহ খুব হালকা ভাবে সুইমিং করতে পারেন, বা ইভেন জলের মধ্যে সুইমিং পুলে কেউ হাঁটতে পারেন, সেটা একটা ভালো এরোবিক এক্সারসাইজ যেগুলো করা যেতে পারে। সাধারণত খুব হেভি ওয়েট ট্রেনিং বা ওজন তোলা বা এই ধরনের স্ট্রেংথ ট্রেনিং সাধারণত আমরা হার্ট ফেলিয়ার রোগীদেরকে খুব রেকমেন্ড করি না, যাতে খুব বেশি মাসেলের এক্সারসাইজ বেশি পরিমাণে হতে পারে, বা বডির তাতে শ্বাসকষ্ট বাড়তে পারে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো রকম এক্সারসাইজের ক্ষেত্রেই যদি কোনো রকম সমস্যা তারা অনুভব করেন, যেগুলো আমি আগেই বললাম, যে বুক ধড়ফড় করা, বুকে কোনো চাপ লাগা, খুব বেশি শ্বাসকষ্ট হওয়া, সঙ্গে সঙ্গে তাদের এক্সারসাইজ বন্ধ করতে হবে, রেস্ট নিতে হবে। সমস্যা যদি পারসিস্ট করে, ইমিডিয়েটলি একটি ইসিজি করানো বা নিয়ার বাই কোনো হসপিটাল এমার্জেন্সিতে গিয়ে সঙ্গে সঙ্গে দেখাতে হবে। আচ্ছা, যারা এই রোগে আক্রান্ত তাদের কি গাড়ি চালানো নিরাপদ? হার্ট ফেলিয়ার রোগীরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে গাড়ি চালানো বা ড্রাইভিং এর ক্ষেত্রে খুব সমস্যা হয় না। কিন্তু যে সমস্ত হার্ট ফেলিয়ারের রোগীরা খুব রিসেন্টলি কোনো কারণে তাদের শ্বাসকষ্ট বাড়ার জন্য হসপিটালাইজ হতে হয়েছে, বা এখনো সামান্য পরিশ্রমে তারা হাঁপিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত ড্রাইভিং, টু হুইলার বা ফোর হুইলার ড্রাইভিং এর ক্ষেত্রে কিছুদিন একটু নিষেধাজ্ঞা থাকতে পারে, সেটা তাদের চিকিৎসক তাদেরকে বলে দেবেন। এবং বিশেষ করে হার্ট ফেলিয়ারের রোগীদের ক্ষেত্রে যারা উম মাঝে মাঝে ব্লাড প্রেশার কমে যাওয়ার দরুন কিছু সমস্যা, যেমন ডিজি লাগা বা মাথা ঝিমঝিম করা, হঠাৎ করে চোখের সামনে অন্ধকার মতো হয়ে যাওয়া বা ব্ল্যাকআউটের মতো হিস্ট্রি যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে সাধারণত ড্রাইভিং না করতেই উপদেশ দেওয়া হয়, যতক্ষণ না পর্যন্ত তাদের সেই সমস্যাগুলো কমছে। কোনো পেশেন্টের হার্ট ফেলিয়ার পেশেন্টদের অনেক ক্ষেত্রেই পেসমেকারের প্রয়োজন হতে পারে, বা সেই ধরনের সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে তাদের পেসমেকার বা আইসিডি জাতীয় মেশিন যতক্ষণ না বসানো হচ্ছে, বা তাদের এরকম ঘন ঘন ব্ল্যাকআউট হওয়ার হিস্ট্রি রয়েছে, আহ, সেই পেসমেকার বা আইসিডি না বসানো পর্যন্ত তাদেরকে কোনো রকম ড্রাইভিং সাধারণত আমরা বারণ করি। বাট বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত রোগীরা ওষুধ খেয়ে স্টেবল রয়েছেন, তাদের শ্বাসকষ্ট কন্ট্রোল রয়েছে, নর্মাল দৈনন্দিন কাজকর্মে তাদের খুব বেশি দমের কষ্ট, বুকে ব্যথা বা অন্যান্য সমস্যা বা এই ধরনের ব্ল্যাকআউটের সমস্যা হচ্ছে না, সাধারণত তারা ড্রাইভিং করতেই পারেন। এরপরে আমি যেটা জানতে চাইবো, হার্ট ফেলিয়ার কি প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলে? হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে সাথে প্রজনন ক্ষমতার যে খুব সরাসরি সম্পর্ক রয়েছে, বা ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা, সেটা বলা চলে না। বাট কিছু কিছু ব্যাপার, বিশেষ করে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ফিমেলস বা মহিলাদের ক্ষেত্রে মাথায় রাখা প্রয়োজন, যাদের হার্টের সমস্যা রয়েছে বা হার্ট ফেলিয়ারের ওষুধ তারা খাচ্ছেন, তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি নেওয়ার আগে অবশ্যই তাদের কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করতে হবে, মূলত কয়েকটি কারণে। প্রথম কারণ হলো, হার্ট ফেলিয়ারের জন্য যে ওষুধ বা মেডিসিনস গুলো আমরা ব্যবহার করি, সেই ওষুধ চলাকালীন অনেক ক্ষেত্রেই প্রেগনেন্সি নেওয়া উচিত নয়। সুতরাং প্রেগনেন্সি প্ল্যানিং করলে কোনো মহিলা বা কোনো কাপল যদি প্রেগনেন্সি প্ল্যান করেন, সেক্ষেত্রে তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কেননা সেই বিশেষ কিছু ওষুধ প্রেগনেন্সি নেওয়ার আগে বা কনসিভ করার আগে বন্ধ করার প্রয়োজন রয়েছে, কারণ সেই ওষুধ চলাকালীন প্রেগনেন্সি না নেওয়াই উচিত। হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে তাদের হার্টের পরিস্থিতি বা কন্ডিশন কিরকম, এবং তার উপর বিবেচনা করে তাদের ভবিষ্যতে প্রেগনেন্সি নেওয়া সেফ কিনা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, বা নেওয়া যেতে পারে কিনা, এবং নিলে কি ধরনের সমস্যা হতে পারে, সেগুলো আপনাদের চিকিৎসক বা কার্ডিওলজিস্টের থেকে আগে থেকেই ভালো করে জেনে নেওয়া প্রয়োজন। এবং যদি সেক্ষেত্রে খুব সমস্যা না থাকে, তবেই ভবিষ্যতে প্রেগনেন্সি নেওয়ার ক্ষেত্রে এগোনো উচিত। কিছু কিছু ক্ষেত্রে বা মহিলাদের কিছু হার্টের অসুখের ক্ষেত্রে, যাদের আগের প্রেগনেন্সিতে হার্টের সমস্যা হয়েছে বা হার্ট ফেলিয়ারের সমস্যা হয়েছে, ভবিষ্যতের প্রেগনেন্সিতেও সেই ধরনের সমস্যা আবার হতে পারে, এবং সেটা আরো বেশি সিরিয়াস আকারে হতে পারে। সেক্ষেত্রে অনেক সময় ডাক্তার আপনাদের ফিউচার প্রেগনেন্সির ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জানাতে পারেন,
যে ক্ষেত্রে আপনাদের ডাক্তারের সাথে এবং আপনাদের গাইনোকোলজিস্টের সাথে কথা বলে এগোনো প্রয়োজন। পুরুষদের ক্ষেত্রেও সাধারণত হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু তাদের ক্ষেত্রেও কিছু ওষুধ খাওয়ার খেলে ফার্টিলিটি রিলেটেড কিছু সমস্যা হতে পারে, যেক্ষেত্রে আপনাদের ফার্টিলিটি এক্সপার্টস অথবা কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করতে হবে। এবং কিছু বিশেষ হার্টের কন্ডিশনে, যেখানে আই মিন নর্মাল দাম্পত্য জীবন বা কনজুগাল লাইফের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, বিশেষ করে যাদের অ্যারিথমিয়া রিলেটেড কিছু সমস্যা রয়েছে, যেখানে শারীরিক পরিশ্রম বা এই ধরনের প্রবলেমে সেগুলো বাড়তে পারে, সেগুলোর ক্ষেত্রে আপনাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাট বাই এন্ড লার্জ আমরা বলতে পারি যে হার্ট ফেলিয়ারের রোগীদের ক্ষেত্রে সাধারণত ফার্টিলিটি রিলেটেড বা প্রজনন আই মিন প্রেগনেন্সি নেওয়ার ক্ষেত্রে বা সন্তান ধারণের ক্ষেত্রে খুব সমস্যা হওয়ার কথা নয়, কিছু কিছু অসুস্থতা ছাড়া। হৃদরোগে আক্রান্ত রোগীদের কি ধরনের অস্ত্রোপচার করা হয়? হার্ট ফেলিয়ার বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে একটা অন্যতম কারণ হলো ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ। বিশেষ করে আমাদের দেশে ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ এখন হার্ট ফেলিয়ারের অন্যতম প্রধান কারণ। দ্বিতীয় অন্যতম কারণটি হলো রিউম্যাটিক হার্ট ডিজিজ বা হার্ট ভালভের অসুখ। এই দুটি ক্ষেত্রেই যাদের ইসকেমিক হার্ট ডিজিজ বা ভালভিউলার হার্ট ডিজিজ বা রিউম্যাটিক হার্ট ডিজিজের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু কিছু অপারেশন বা সার্জারির প্রয়োজন পড়তে পারে। যেমন ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে যাদের হার্টের পাম্পিং ক্ষমতা কমে গেছে হার্টে রক্ত চলাচলের সমস্যার জন্য, তাদের ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্ট বসানোর দরকার পড়তে পারে। কিছু কিছু পেশেন্টসদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে স্টেন্টিং করা সম্ভব নয় এবং হার্টে একাধিক ব্লকেজেস রয়েছে, তাদের ক্ষেত্রে বাইপাস সার্জারির প্রয়োজন পড়তে পারে। এই দুটো সার্জারি অনেক ক্ষেত্রেই ইসকেমিক হার্ট রিলেটেড যাদের হার্টের পাম্পিং এর ডিসফাংশন বা হার্ট ফেলিয়ার রয়েছে, তাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল হতে পারে। ভালভিউলার হার্ট ডিজিজের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে রোগীর হার্ট ভালভ পাল্টানোর প্রয়োজন হতে পারে। সেটা সার্জিক্যাল পদ্ধতিতে বা বুক কেটে অপারেশন, ওপেন হার্ট সার্জারির মাধ্যমে অপারেশন করে করতে হতে পারে, বা এখন কিছু আধুনিক পদ্ধতিতে বুক না কেটে মাইক্রো সার্জারির মাধ্যমে হার্ট ভালভের অপারেশন করা যেতে পারে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে যাদের এওর্টিক ভালভ বা হার্টের যে মূল মহাধমনির শুরুতে যে ভালভ রয়েছে সেটা শুরু হয়ে গিয়ে এওর্টিক স্টেনোসিস ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রেও অপারেশনের মাধ্যমে ভালভ পাল্টানো অথবা মাইক্রো সার্জারির মাধ্যমে এখন ভালভ বসিয়ে ট্যাভার পদ্ধতির মাধ্যমে অপারেশন করে ভালভ পাল্টানো যেতে পারে। এছাড়াও হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে যাদের হার্টের পাম্পিং ক্ষমতা অনেকটা কমে গেছে এবং হার্টের তাদের ইসিজিতে বিশেষ কিছু সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সিআরটি বলে এক ধরনের বিশেষ পেসমেকার বা বাইভেন্ট্রিকুলার পেসমেকার উপযোগী হয়, যে ক্ষেত্রে হার্টের এই পেসমেকার বসালে হার্টের পাম্পিং ক্ষমতা ইমপ্রুভ করে এবং হার্ট ফেলিয়ার রোগীদের শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যাগুলোর অনেকটাই উপশম হয়। তো এই সিআরটি বেশ কিছু হার্ট ফেলিয়ার, বিশেষ করে যাদের অ্যাডভান্সড হার্ট ফেলিয়ার রয়েছে বা যারা সিআরটির জন্য এলিজিবল ক্যান্ডিডেটস, তাদের ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে, যেটি একটি বিশেষ ধরনের বাইভেন্ট্রিকুলার পেসমেকার। কিছু হার্ট ফেলিয়ারের রোগীদের ক্ষেত্রে হঠাৎ করে হার্টের অ্যারিথমিয়া বা হৃদস্পন্দনের গতি অনিয়মিত হয়ে গিয়ে বারবার অজ্ঞান হয়ে যাওয়া বা ইভেন সাডেন কার্ডিয়াক ডেথ বা হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যুর একটা ভয় থাকে। এই সমস্ত হার্ট ফেলিয়ার রোগীদের যাদের এই সাডেন কার্ডিয়াক ডেথ বা অ্যারিথমিক ডেথের ভয় রয়েছে, তাদের ক্ষেত্রে এআইসিডি বা অটোমেটেড ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর বলে একটি মেশিন হার্টের মধ্যে বসানো হতে পারে, যেটি পেসমেকারের মতোই হার্টে বসানো থাকে এবং হার্টের এরকম অনিয়মিত হৃদস্পন্দন হলে সেটি শরীরের ভেতরেই শক দিয়ে সেই অনিয়মিত হৃদস্পন্দনকে আবার নর্মালাইজ করে এবং সাডেন কার্ডিয়াক ডেথ বা হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে গিয়ে পেশেন্ট মারা যাওয়ার ভয়টাকে অনেকটা কমিয়ে দিতে পারে। এই সেই অটোমেটেড ইমপ্লান্টেবল ডিফিব্রিলেটর বা আইসিডি যন্ত্র হার্ট ফেলিয়ারের কিছু কিছু পেশেন্টসদের ক্ষেত্রে লাগতে পারে। অ্যাডভান্সড হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিছু অত্যাধুনিক মেশিন রয়েছে, যেগুলোকে আমরা মেকানিক্যাল সার্কুলেটরি ডিভাইস বলে থাকি। সেই ডিভাইস বসানো, বিশেষ করে যাদের হার্টের পাম্পিং ক্ষমতা ভীষণভাবে কমে গেছে বা ব্লাড প্রেশার কমে গেছে, যন্ত্রের সাহায্য ছাড়া হার্ট চালানো যাচ্ছে না, তাদের ক্ষেত্রে এই সার্কুলেটরি সাপোর্ট সিস্টেমস গুলো অপারেশনের মাধ্যমে বসানো যেতে পারে। অ্যাকিউট হার্ট অ্যাটাকের পরে যাদের হার্ট ফেলিয়ার ডেভেলপ করেছে, তাদের ক্ষেত্রেও প্রাণ বাঁচানো জীবনদায়ী পদ্ধতি হিসেবে এখন ইকমো বা ইম্পেলা পদ্ধতি বা এবিপি পদ্ধতি ইউজ করা হয়, যেগুলো বিভিন্ন অপারেটিভ
প্রসিডিওরের মাধ্যমে হার্টে বসানো যেতে পারে। সুতরাং হার্ট ফেলিয়ারের রোগীদের বিভিন্ন কারণেতে বিভিন্ন ধরনের অপারেশন, সেটা হার্টের বাইপাস সার্জারি থেকে শুরু করে স্টেন্ট বসানো, আইসিডি মেশিন, কিছু হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে সিআরটি মেশিন, বিভিন্ন ধরনের পেসমেকার ডিভাইসেস, সার্কুলেটরি সাপোর্ট ডিভাইসেস, এই ধরনের মেশিন বিভিন্ন অপারেশনের মাধ্যমে বা মাইক্রোসার্জারির মাধ্যমে বসানোর প্রয়োজন পড়তে পারে। অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি আমরা। সকলকেই ধন্যবাদ জানাবো। তবে অনুষ্ঠানের শেষে দর্শকদের যেটা বলবো, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমাদের চিকিৎসকরা কি পরামর্শ দিয়েছেন। একটু সাবধান হলেই আমরা সকলে হয়তো ভালো থাকবো। সকলেই ভালো থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।